আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা পরিবেশ রসায়ন থেকে গ্যাসের তরলীকরণ ও নাইট্রোজেন ফিক্সেশন এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতেই আমরা দেখি যে গ্যাসকে কিভাবে তরলীকরণ করা যায়। তোমরা জানো যে বর্তমান সময়ে বাসাবাড়িতে গ্যাসের সিলিন্ডারে রান্না করা হয়ে থাকে। তারপরে হচ্ছে বিভিন্ন এই মোটর গাড়ি, তারপরে হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা, এগুলোতে কিন্তু সিলিন্ডারজাত গ্যাসকে জ্বালানি রূপে ব্যবহার করা হয়ে থাকে। কখনো কি তোমরা ভেবে দেখেছ যে এই গ্যাসগুলোকে তরলীকরণ করা কিভাবে হয়ে থাকে? নিশ্চয়ই না। কাজেই এই বিষয়টি আমি আজকে তোমাদের কাছে সুস্পষ্ট করব যে কিভাবে এদেরকে তরলীকরণ করা হয়ে থাকে গ্যাস সূত্রসমূহের যথার্থ প্রয়োগের মাধ্যমে। এক্ষেত্রে যে জিনিসটি অত্যন্ত জরুরি, যে গ্যাসের যে অণুসমূহ রয়েছে, যে সেই অণুসমূহের মধ্যকার যে আন্তঃআণবিক আকর্ষণ বল, সেই আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি করেই কিন্তু প্রধানত গ্যাসকে তরলীকরণ করতে হয়। এবং এ উদ্দেশ্যে যদি চাপ বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে তোমরা জানো যে চাপ বৃদ্ধি করলে বয়লের সূত্র অনুসারে কিন্তু আয়তনের হ্রাস ঘটে। আর যখন আয়তন হ্রাস পায় তখন গ্যাস অণুসমূহের মধ্যকার আন্তঃআণবিক দূরত্ব কমে আসে, যার কারণে আন্তঃআণবিক আকর্ষণ বলটা প্রবল হয় এবং সেই অবস্থায় অনেক গ্যাস তরলে পরিণত হয়ে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই চাপ বৃদ্ধির করার পরেও কিন্তু তাপমাত্রাকে হ্রাস করতে হয় এবং সেক্ষেত্রে এমন একটি নিম্ন তাপমাত্রা তথা এক্ষেত্রে সন্ধি তাপমাত্রায় যদি পৌঁছানো যায়, সেক্ষেত্রে গ্যাসের উপর সামান্য চাপ প্রয়োগ করলে কিন্তু গ্যাসটি তরলে পরিণত হয়ে যায়। কারণ হচ্ছে এক্ষেত্রে গ্যাসের গতিশক্তি এত পরিমাণে হ্রাস পায় যে খুব সহজ কোনোভাবেই এই অণুসমূহের মধ্যকার যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, সেই আন্তঃআণবিক আকর্ষণ শক্তিকে অতিক্রম করতে পারে না, যে কারণে গ্যাস তরলে পরিণত হয়ে যায়। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে প্রশ্ন যে তাহলে সেই সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা বলতে আমরা কি বুঝি? সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা বলতে কিন্তু এটাই বোঝানো হয় যে প্রত্যেকটি গ্যাসের জন্য এমন একটি সুনির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, যে তাপমাত্রায় বা তার নিচে কোনো তাপমাত্রায় গ্যাসের উপর যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে সেই গ্যাসটি খুব সহজেই তরলে পরিণত হয়। যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সংকট তাপমাত্রা হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য সংকট তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি তোমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে তরলে পরিণত করতে চাও, তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তাপমাত্রা আগে 31.1 ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তারপরে যদি চাপ প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু খুব সহজেই তরলে পরিণত হবে। কিন্তু 31.1-এর ঊর্ধ্বে রেখে যদি শত চাপ প্রয়োগ করা হয়, কোনো অবস্থাতেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস তরলে পরিণত হবে না। কাজেই গ্যাস তরলীকরণের ক্ষেত্রে কিন্তু সন্ধি তাপমাত্রার ভূমিকা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই এখান থেকে কিন্তু বুঝতেই পারলা যে আমাদের গ্যাস তরলীকরণ করতে হলে অবশ্যই গ্যাসের তাপমাত্রাকে সন্ধি তাপমাত্রায় নিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রাকে হ্রাস করতে হবে। আর তাপমাত্রা হ্রাস করার জন্য কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে, তবে এদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত পদ্ধতিটি হচ্ছে জুল থমসন প্রভাব। এই প্রভাবটি হচ্ছে এরকম যে উচ্চ চাপে সংকুচিত কোনো গ্যাসকে যদি হঠাৎ বৃহৎ আয়তনের মধ্যে সম্প্রসারিত হতে দেওয়া হয়, তাহলে গ্যাসের তাপমাত্রা যথেষ্ট পরিমাণে হ্রাস পায়। এই প্রভাবটিকে বলা হয়ে থাকে জুল থমসন প্রভাব। কারণ হচ্ছে যখন সংকুচিত গ্যাসকে বৃহৎ আয়তনের মধ্যে সম্প্রসারিত হতে দেওয়া হয়, তখন দেখা যায় যে গ্যাস অণুসমূহ কিন্তু বৃহৎ আয়তনের কারণে সম্প্রসারিত হতে থাকে, অর্থাৎ অণুসমূহের মধ্যকার দূরত্ব বাড়তে থাকে, যে কারণে আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয় এবং এক্ষেত্রে প্রয়োজনীয় যে শক্তিটা সেটা কিন্তু গ্যাসের অভ্যন্তর থেকেই শোষিত হয়, যে কারণে গ্যাস তরলে পরিণত হয়, অর্থাৎ শীতল হয়।
এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জুল থমসন প্রভাব, যে এই প্রভাব প্রয়োগ করে কিন্তু অধিকাংশ গ্যাসকে তরলে পরিণত করা গেলেও কিছু কিছু গ্যাস সাধারণ অবস্থায় এই এই জুল থমসন প্রভাব প্রয়োগ করে কিন্তু তরলে পরিণত করা যায় না, অর্থাৎ সেক্ষেত্রে শীতল না হয়ে গরম হয়ে যায়। এই জন্য যে কাজটি করতে হয়, এই জন্য এদেরকে, এই গ্যাসগুলোকে আগে থেকেই এদেরকে শীতল করে একটি নির্দিষ্ট তাপমাত্রায় নেওয়ার পরে যদি জুল থমসন ফলাফল প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে গ্যাসটি শীতল হয়। আর এখান থেকে কিন্তু এই বিষয়টি জানা যায় যে সত্যিকার অর্থে প্রত্যেকটি গ্যাসের জন্য এমন একটি তাপমাত্রা রয়েছে যে তাপমাত্রার নিচে জুল থমসন সম্প্রসারণ ঘটানো হলে গ্যাসটি এটা শীতল হবে। সেই সর্বনিম্ন তাপমাত্রাটি হচ্ছে উৎক্রম তাপমাত্রা। যেমন হচ্ছে হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা হচ্ছে -80°C, হিলিয়ামের হচ্ছে -240°C, যে তাপমাত্রার চাইতে কিন্তু কক্ষ তাপমাত্রা অনেক উপরে। এই জন্য কিন্তু এদেরকে কক্ষ তাপমাত্রায় শীতল করা যায় না। এখন এই যে গ্যাস তরলীকরণের যে বিষয়টি তোমরা জানবে, এখানে গ্যাসের যে সূত্রসমূহ, সেই সূত্রসমূহকে কিন্তু যথার্থভাবে প্রয়োগ করেই কিন্তু গ্যাসকে তরলে পরিণত করে সেটাকে সিলিন্ডার জাতকরণ করা হয়ে থাকে, এবং এই সিলিন্ডার গ্যাসকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যেটা আমি ইতিপূর্বেই বললাম। এখন সেই তরলীকৃত গ্যাসগুলোর মধ্যে বর্তমানে কিন্তু অনেক পরিচিত তরলীকৃত গ্যাসের নাম তোমরা শুনেছ বা শুনে থাকবে। যেমন তার মধ্যে রয়েছে এলপিজি গ্যাস, সিএনজি গ্যাস, এলএনজি গ্যাস। এগুলোর কিন্তু নাম শুনেছ, হয়তোবা অনেকেই এদের মিনিং কি এটা কিন্তু জানার চেষ্টা করো নাই। এটা কিন্তু জানা দরকার, অবজেক্টিভের জন্য অবশ্যই দরকার, এবং কোন জায়গায় কি গ্যাস থাকে সেই জিনিসটিও কিন্তু জানা একান্তই জরুরি। আমি এখানে লিখে দিচ্ছি। ধরো এখানে যে জিনিসটা অত্যন্ত পরিচিত, যেমন এলপিজি গ্যাস। এলপিজি গ্যাস খুবই পরিচিত। এলপিজিটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তারপরে হচ্ছে সিএনজি। সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তারপরে আছে এলএনজি। লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এখানে লক্ষ্য করো যে এলপিজি যে গ্যাসটি, যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এই গ্যাসটি কিন্তু বাসাবাড়িতে যে সিলিন্ডারে আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেই গ্যাসটিকে বলা হয়ে থাকে এলপিজি গ্যাস। এবং এলপিজি গ্যাসের মূল উপাদান হচ্ছে প্রোপেন এবং হচ্ছে এন-বিউটেন। এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জানা দরকার, যে অনেক সময় এই এলপিজি যে গ্যাসটি, এটা কিন্তু গন্ধহীন গ্যাস। এখন যদি কখনো সিলিন্ডারে লিকেজ থাকে, সেক্ষেত্রে যদি এই গন্ধহীন গ্যাস বের হয়, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এই জন্য গ্যাস সিলিন্ডারকরণের সময়ে দেখা যায় যে এই গ্যাসের সাথে এখানে মারক্যাপটেন মিশ্রিত করে দেওয়া হয়। মারক্যাপটেন এখানে যেমন মিথাইল মারক্যাপটেন বা ইথাইল মারক্যাপটেন। মারক্যাপটেন কিন্তু অত্যন্ত উৎকট, মানে উগ্র গন্ধযুক্ত। এই জন্য এগুলো যদি মিশিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে যদি গ্যাসের লিকেজ থাকে, গ্যাস বের হলেই কিন্তু সেই গ্রানটা মানুষ পাবে এবং সতর্ক হতে পারবে, এই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। এই জন্য এক্ষেত্রে মারক্যাপটেন মিশ্রিত করা হয়ে থাকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ যে সিএনজি,
কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ বিভিন্ন গ্যাস থেকে আহরিত যে মিথেন গ্যাস, সেই মিথেন গ্যাসই হচ্ছে এই সিএনজি। তবে এখানে উল্লেখ্য যে এখানে কিছু সামান্য পরিমাণ ইথেন, অন্যান্য হাইড্রোকার্বন এবং এখানে প্রায় 85 থেকে 95% মিথেন থাকে, সেটাকে বলা হয়ে থাকে এই যে সিএনজি। আর আরেকটি আছে যে এলএনজি গ্যাস, এটিও কিন্তু ওই মিথেন গ্যাসই, তবে সেই মিথেন গ্যাসটিকে প্রায় এখানে সাধারণ বায়ুচাপে -160°C তাপমাত্রায় এই গ্যাসটিকে তরলীকৃত করা হয় এবং সেটাই কিন্তু এই যে এলএনজি গ্যাস নামে পরিচিত। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা গ্যাস কিভাবে তরলীকরণ করে এই সিলিন্ডার জাতকরণ করা হয় সেই বিষয়টি বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমার আজকের আলোচনার যে দ্বিতীয় অংশ, সেই অংশটুকু নিয়ে আলোচনা করছি। আজকের আমার দ্বিতীয় পর্বের আলোচনা হচ্ছে কিভাবে নাইট্রোজেন ফিক্সেশন হয়ে থাকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। প্রথমেই জেনে নেওয়া যাক যে এই নাইট্রোজেন ফিক্সেশনটি কী। নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে বিভিন্ন যৌগে রূপান্তর করে সেটাকে ব্যবহার উপযোগী করে আবদ্ধ রাখা হয়, সেই প্রক্রিয়াকে কিন্তু বলা হয়ে থাকে নাইট্রোজেন ফিক্সেশন। তোমরা জানো যে প্রাণী, এমনকি অধিকাংশ উদ্ভিদ কিন্তু বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। এই জন্য নাইট্রোজেন ফিক্সেশন খুবই জরুরি, এই উদ্ভিদ এবং এই প্রাণীর জন্য খুবই জরুরি। সেই নাইট্রোজেন ফিক্সেশনটি কিভাবে হয়ে থাকে সেই বিষয়টি আমি এখন তোমাদের সাথে বর্ণনা করছি। যে ফিক্সেশন সাধারণত দুটি প্রক্রিয়া হতে পারে, একটি হচ্ছে প্রাকৃতিকভাবে ফিক্সেশন হতে পারে, আরেকটি হতে পারে কৃত্রিমভাবে ফিক্সেশন। প্রথমে আমরা দেখব যে কিভাবে প্রাকৃতিকভাবে এই নাইট্রোজেন ফিক্সেশনটি হতে পারে। যেমন এটা খুবই সাধারণ যে ঝড় বৃষ্টির সময় কিন্তু অনেক সময় বজ্রপাত হয় এবং বজ্রপাতের সময় সেখানে প্রায় 3000°C তাপমাত্রা তৈরি হয় এবং সেই তাপমাত্রায় বায়ুমণ্ডলের মধ্যে যে মুক্ত নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। আমি বোর্ডে একটু বিক্রিয়া লিখছি, তোমরা লক্ষ্য করো যে নাইট্রোজেন অক্সিজেন এখানে 3000°C তাপমাত্রায় বিক্রিয়া করে প্রথমে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে এবং এরপরে শীতল অবস্থায় এই নাইট্রিক অক্সাইড আবারও 50°C তাপমাত্রায় জারিত হয়ে এখানে উৎপন্ন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখানে লক্ষ্য করো, এখানে 2 দিলাম, তাহলে 2 হয়ে গেল, এখানে 2 দিলাম। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানি দ্বারা শোষিত হয়, শোষিত হয়ে এখানে উৎপন্ন করে নাইট্রিক অ্যাসিড। এখানে লক্ষ্য করো যে এখানে 2 যদি দেওয়া হয় তাহলে এখানে দিলাম 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4 6 4 6। এখানে আমরা করতে পারি, এখানে দেখা যাচ্ছে আমাদের 4 5 6 7, এখানে 6, এখানে আমরা দেই 4 দিই। এখানে লক্ষ্য করো যে আমরা এখানে যদি 4 দিই সেক্ষেত্রে হচ্ছে আমাদের 2, এখানে আমরা 2 দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ যে 4, এখানে 4 হয়ে গেছে। আমি নাইট্রোজেনের এখানে দিয়ে দিই 4, এখানে 4, এখানে 12, এখানে 8 10 আর 2 হচ্ছে 12। এই যে নাইট্রিক অ্যাসিডটা যে তৈরি হলো, এই নাইট্রিক অ্যাসিড পরবর্তীতে মাটির যে বিভিন্ন ক্ষারকীয় উপাদান রয়েছে সেই ক্ষারকীয় উপাদানের মধ্যে যেমন রয়েছে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুনা পাথর, বিভিন্ন ধাতব অক্সাইড রয়েছে, তাদের সাথে বিক্রিয়া করে। এখানে লক্ষ্য করো যে এই নাইট্রিক অ্যাসিড
যেমন যদি ক্যালসিয়াম অক্সাইড থাকে সেটার সাথে বিক্রিয়া করে এখানে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট প্লাস পানি, যদি এখানে ক্যালসিয়াম কার্বনেট থাকে সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড এর বিক্রিয়ার ফলে এখানে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, পানি আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন এই যে নাইট্রেট উৎপন্ন হলো, এই নাইট্রেট এটা হচ্ছে দ্রবণীয় এবং সেটা দ্রবণীয় রূপে মাটিতে শোষিত হয় এবং পরবর্তীতে যেটা হয় যে সেখান থেকে কিন্তু উদ্ভিদ শিকড়ের মাধ্যমে এই নাইট্রেট লবণকে গ্রহণ করে থাকে, গ্রহণ করে সেখান থেকে উদ্ভিজ্জ প্রোটিন তৈরিতে সহায়তা করে। এবং এছাড়াও কিছু কিছু উদ্ভিদ যেমন মনে করো যে সিম, মটরশুঁটি রয়েছে, এই জাতীয় যে সিম্বায়োটিক যে এগুলো হচ্ছে লেগুমিনাস জাতীয় উদ্ভিদ, এই লেগুমিনাস জাতীয় উদ্ভিদের শিকড়ের গোড়ায় এক ধরনের জীবাণু থাকে যেটাকে বলা হয়ে থাকে সিম্বায়োটিক। এই সিম্বায়োটিক জীবাণুর মাধ্যমে উদ্ভিদ বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে গ্রহণ করে উদ্ভিজ্জ প্রোটিন তৈরিতে সহায়তা করে। এছাড়াও আরেকটি জিনিস থাকে যে কিছু নন সিম্বায়োটিক জীবাণু থাকে, যেমন রয়েছে অ্যাজিওটোব্যাক্টর, এটাও কিন্তু বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে গ্রহণ করে উদ্ভিজ্জ প্রোটিন তৈরি করে, এমনকি অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এবং সেখান থেকে কিন্তু মানুষ দেখা যায় যে সেই উদ্ভিজ্জ প্রোটিনগুলো গ্রহণ করে তার মানুষের শরীরের যে নাইট্রোজেনের চাহিদা সেটা পূরণ করে। এবং এছাড়াও এই উদ্ভিদগুলো পরবর্তীতে পচনের ফলে দেখা যায় যে সবুজ সার হয়, এমনকি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। এভাবেই প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ফিক্সেশন হয়ে থাকে। এছাড়াও রয়েছে কৃত্রিমভাবেও কিন্তু নাইট্রোজেনের ফিক্সেশন হয়ে থাকে। এরপরে আমরা দেখি কৃত্রিমভাবে কিভাবে ফিক্সেশনটি হয়ে থাকে। কৃত্রিমভাবে নাইট্রোজেনের ফিক্সেশনের জন্য আমরা দুটি উদাহরণ বলতে পারি। একটি হচ্ছে যেমন হেবার পদ্ধতিতে আমি এখানে রিঅ্যাকশন লিখছি, তোমরা লক্ষ্য করো। হেবার পদ্ধতিতে এক্ষেত্রে অ্যামোনিয়া উৎপাদিত হয়, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে বিক্রিয়ার ফলে এখানে প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন প্রভাবক এবং মলিবডেনাম প্রভাবক সহায়ক হিসেবে থাকে। এর মধ্যে বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় অ্যামোনিয়া। পরবর্তীতে এই যে অ্যামোনিয়া পরবর্তীতে দেখা যায় যে এটা এখান থেকে ইউরিয়া, এমনকি এই ডাইঅ্যামোনিয়াম ফসফেট সার উৎপাদনে এই অ্যামোনিয়া ব্যবহৃত হয়ে থাকে। আমি তোমাদের অ্যামোনিয়ার একটি বিক্রিয়া দেখাচ্ছি সার উৎপাদনের। যেমন অ্যামোনিয়া উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন করে, H2NCO NH2 প্লাস হচ্ছে পানি। এখানে দেখতে পাচ্ছ 2 ঠিক আছে। তাহলে এইভাবে ইউরিয়া এমনকি ডাই অ্যামোনিয়াম ফসফেট সার উৎপাদনে ব্যবহৃত হয় এবং যেটা মাটিতে যখন প্রয়োগ করা হয় মাটিতে শোষিত হয় দ্রবণীয় হওয়ার কারণে, পরে সেখান থেকে উদ্ভিদ গ্রহণ করে উদ্ভিজ্জ প্রোটিন তৈরি করে। এছাড়াও আর্ক পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের যে শিল্প উৎপাদন, সেখানেও বৈদ্যুতিক চুল্লিতে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তোমরা এখানে বিক্রিয়াটি লক্ষ্য করো, নাইট্রোজেন এবং অক্সিজেন 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে বিক্রিয়া করে এখানে নাইট্রিক অক্সাইড প্রথমে হয় এবং সেই নাইট্রিক অক্সাইড
আবার অক্সিজেন সহযোগে জারিত হয়, জারিত হয়ে এখানে উৎপন্ন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড। সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড পরবর্তীতে পানি দ্বারা শোষিত হয় এবং শোষিত হয়ে এখানে উৎপন্ন হয় NO3। এখানে আমরা 4 দিলাম, 4, আর এখানে 4, এখানে 2 দিলাম। পানি দ্বারা শোষিত হয়ে উৎপন্ন করে যে নাইট্রিক অ্যাসিড, এবং এই নাইট্রিক অ্যাসিড পরবর্তীতে দেখা যায় যে সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি এই নাইট্রেট যৌগ যেটা সার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, এবং এগুলো দ্রবণীয় হওয়ার কারণে খুব সহজেই মাটিতে শোষিত হয় এবং সেখান থেকে উদ্ভিদ গ্রহণ করে উদ্ভিজ্জ প্রোটিন তৈরিতে সহায়তা করে থাকে। তাহলে এভাবেই নাইট্রোজেন ফিক্সেশনের কাজটি সম্পন্ন হয়ে থাকে। আমি আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছ। শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।